সামাজিক, অর্থনৈতিক, দৈহিক, মানসিক ও সর্বাঙ্গীন অভিশাপের একাকিত্বতা, সর্বোপরি রাষ্ট্রের তথা পৃথিবীর চলমান শিক্ষাধারায় ধস, এক গভীর অসুখ ও বিষণ্ণতা আগামী পৃথিবীকে চিন্তাগ্রস্ত ভবিষ্যতের দিকে এগিয়ে দিচ্ছে। এই করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছেন সবাই, সেটাই স্বাভাবিক। এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে মনের উপর হয় বাড়তি চাপ বা চিন্তা, আতঙ্ক অহেতুক রাগ বা অবসাদের লক্ষণ। তাই যে কোনো বিপদ মোকাবিলার সময় চাই ধৈর্য, দায়িত্বশীল আচরণ আর সাহস। কিভাবে এই সময় আপনাদের প্রতিক্রিয়া দেখানো উচিত, কেমন করে আপনারা নিজের পরিবার স্বজনদের নির্ভরতা দেবেন, সেই সঙ্গে সমাজের প্রতি দায়িত্ব পালন করবেন, এই যে বিভিন্ন ধরনের চিন্তাগুলো আমাদেরকে গ্রাস করছে, সেখান থেকে বেরিয়ে আসার যে উপায়, সেটাই আমাদের আলোচ্য বিষয়বস্তু। মূল বক্তব্যে আলোকপাত করবেন মাননীয় অধ্যক্ষ ডক্টর সুবীর নাগ মহাশয়, সত্যপ্রিয় রায় কলেজ অব এডুকেশন। আমরা সুন্দরবন অনিল কৃষ্ণ মহাবিদ্যালয় বিএড এর পক্ষ থেকে ওনার মনো মানুষের উপস্থিতি এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ওনার মতো বিদগ্ধ মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়ে ও মূল্যবান আলোচনা করে সমস্ত বিষয়কে সমৃদ্ধ করবেন এবং ওনাকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ প্রিন্সিপাল ম্যাডাম। এমন একটা কলেজের প্ল্যাটফর্মে আজকে এসেছি, যে কলেজটা জন্মলগ্ন থেকে মানে প্রায় 2009 সাল থেকে আমি এই কলেজকে চিনি। সেই কলেজের জন্মলগ্নে কোনো এক প্রশাসনিক দায়িত্ব পালন করার জন্য আমি কলেজে গিয়েছি এবং গিয়ে আবিষ্কার করেছি কলেজের সেক্রেটারি শেখর রায়কে, যে তার বহুদিন আগে সেন্ট জেভিয়ার্স কলেজে আমার খুব প্রিয় ছাত্র ছিল। এবং আমরা যখন এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের কথা বলি, বোধহয় এটা একটা খুব সুন্দর মডেল আমার প্রিয় ছাত্র শেখর যেটা দেখিয়েছে, যে জব সিকার থেকে জব গিভারের ভূমিকায় পারিবারিক জমিতে সুন্দরবনের দুলদুলি দ্বীপ, তার একটি গ্রাম, সেই গ্রামের নাম পারঘুমটি। সেই গ্রামে যখন প্রথম একটি কলেজ তৈরি করার কথা এবং চিন্তা ভাবনা হলো, অনেকেই বিশ্বাস করতে পারেননি। শেখর সেই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছে এবং তার জন্য ওকে যত রকমের স্ট্রেস নিতে হয়েছে, সে খুব সফলভাবে সেই স্ট্রেসটি নিতে পেরেছে। সেই ম্যানেজমেন্টের উদাহরণ আমাদের সামনে রয়েছে। আজকে সেই মহাবিদ্যালয় এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি গর্বিত। অভিনন্দন জানাই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে, ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় আমি এমন কারোর সামনে এসে কথা বলছি, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে অনেকেই আছে, অনিমেষ, ধর্মদাস, রিমিল, পরিমল, শেখর তো রয়েছে। এবং আমি এই মানুষগুলোকে এবং এই অঞ্চলে আমি যেদিন গিয়েছিলাম, যখন দেখেছিলাম এই পারঘুমটি গ্রামের সাধারণ মানুষকে, আমি যখন মিট করেছিলাম, কথা বলেছিলাম, তাদের কথা শুনেছিলাম, আমি দেখেছিলাম তাদের মধ্যে কি অসাধারণ ধৈর্য, কি অসাধারণ বিশ্বাস, কি অসাধারণ পজিটিভ থিঙ্কিং, যেটা হচ্ছে আসল কথা। আমাদের যে কোনো ধরনের স্ট্রেস, কোভিড-19 তো একটা স্ট্রেস, এ তো কিছুই না। এই অঞ্চলের মানুষদের মাথার উপর দিয়ে কদিন আগে বয়ে গেছে আমফান। যতটুকু সময় আমরা টেলিফোনের যোগাযোগ ছিল, আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা ওই অঞ্চলে আছো, তাদের অনেকের খবর আমি পেয়েছি, তারা কেমন আছো, সাবধানে থেকো। কাজে এই যে একটা প্রাকৃতিক দুর্যোগই হোক বা মহামারীর দুর্যোগই হোক, এই দুর্যোগগুলো যখন আমাদের সামনে আসে, এরা আমাদের নাড়িয়ে দেয়, এরা আমাদের একটা স্ট্রেস বা সোজা বাংলা ভাষায় বললে চাপ, সেটা সৃষ্টি করে। এবং সেই চাপ থেকে বেরিয়ে আসার সব থেকে বড় উদাহরণ দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হয়েছে।
অনন্যা মণ্ডল মহাশয়া, তিনি এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করেছেন যে মিউজিক থেরাপির কাজ করে এই সঙ্গীত, আমাদের অনেক চাপ কমিয়ে দেয়। এবং আমি যে মানুষগুলো এখানে আছেন, যারা যারা যুক্ত এই কলেজের সঙ্গে, তাদের অনেককে ব্যক্তিগতভাবে চিনি বলেই বলছি যে স্ট্রেস ওভারকাম করতে শেখা আপনাদের ছাত্রছাত্রীদের পক্ষে খুব সহজ, কারণ তারা চোখের সামনে আপনাদেরই দেখে, যারা দিন রাত আপনারা এত রকমের অসুবিধে, ঝড় ঝঞ্ঝা, অসুখ, মহামারী ইত্যাদি কাটিয়ে উঠে আপনাদের দৈনন্দিন কর্মসূচি খুব সুন্দরভাবে অতিবাহিত করছে। একটু করোনার কথা বলি, তা না হলে ব্যাপারটা টাইটেলের সঙ্গে মানানসই হবে না। নোভেল কথাটা বলা হচ্ছে এই কারণে যেটা নতুন, আমরা খুব একটা জানি না। করোনা শব্দটার অর্থ হলো এটা একটা, মানে কোভিড শব্দটা এসেছে যা থেকে, করোনা একটা গ্রুপ, ভাইরাস অনেক রকমের হয়, তার একটা গ্রুপ হচ্ছে করোনা ভাইরাস। 19টা ভ্যারাইটি এখনো অবধি আমরা জানি, 19টা মিউটেন্ট ভ্যারাইটি আছে, এরা রূপ পরিবর্তন করতে পারে, বিভিন্ন রূপ নিয়ে তারা আমাদের সাধারণত শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। আমাদের গলায় এক ধরনের রিসেপ্টর প্রোটিন আছে, সি2 প্রোটিন, এবং সেই রিসেপ্টর প্রোটিনে এসে ওরা নিজেদেরকে আটকে রাখে। কিছু স্পাইকস আছে, কিছু প্রোটিন স্পাইকস, কাঁটার মতো দেখতে, এবং তারা এসে ওখানে গেঁথে যায়। এবং এই গলায় যখন এটা গেঁথে যায়, আমাদের প্রথম শুরু হয় একটা কষ্ট, জ্বর আসে, অনেকের সিমটমস খুব সিভিয়ার হয়, অনেকের সিমটমস খুব হালকা হয়, অনেকের সিমটমস বাইরে থেকে ধরা পড়ে না, কারণ সকলের শরীরের ইমিউনিটি একরকম হয় না। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা খুব সহজেই এই রোগের যে আক্রমণ প্রতিহত করতে পারে। যারা বয়স্ক মানুষ, যারা অন্য কোনো অসুখে ভোগেন, যাদের ইমিউনিটি কম, শারীরিক দুর্বলতা রয়েছে, তারা খুব সহজে কাবু হয়ে যায়। এই ভাইরাস যদি গলা থেকে আস্তে আস্তে আমাদের ফুসফুস বা লাংসে ঢোকে, তাহলে আমাদের লাংসের যেটা স্বাভাবিক প্রসারণ ক্ষমতা, এক্সপানশন যে ক্ষমতা, অ্যালভিওলাই বলে যে বায়ুথলিগুলো আছে, সেই বায়ুথলিগুলোর যে দেওয়াল, সেই দেওয়ালটাকে ওরা এই ভাইরাসের আক্রমণের ফলে তার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। হয়ে গেলে যেটা হয়, আমরা নিঃশ্বাস প্রশ্বাসের যে আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, সেটা নিতে পারি না, শ্বাসকষ্ট শুরু হয়, অনেকের ক্ষেত্রে সেটা অত্যন্ত বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে যায়, এবং আস্তে আস্তে দেখা যায় যে একটা মারণ রোগের দিকে ব্যাপারটা চলে যায় অনেকের ক্ষেত্রে। কিন্তু এটা একটা সুখের কথা যে এই অসুখটা হয়তো অনেক মানুষের মধ্যে চটপট ছড়িয়ে পড়ে, এটা একটা মস্ত বড় মানে খারাপ দিক, যার জন্য আমাদের সতর্ক থাকা খুব প্রয়োজন। কিন্তু একটা ভালো দিক হচ্ছে, এই অসুখটার কিন্তু ফেটালিটি রেট, মর্টালিটি রেট, যেটা আমাদের মৃত্যুর যে হার, সেটা কিন্তু খুব কম। অন্যান্য যে অসুখগুলো তাতে মৃত্যুর হার অনেক বেশি। কাজে এই রোগটার সঙ্গে আমার মনে হয় না স্ট্রেসকে খুব বেশি জড়িত করার প্রয়োজন আছে। তার থেকে অনেক বড় স্ট্রেস কদিন আগে সুন্দরবন অঞ্চলের মানুষ, তাদের মাথার উপর দিয়ে বয়ে গেছে আমফান রূপে, যেটা প্রাকৃতিক দুর্যোগ। এবং এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যেটা ঘটেছে, সেটা হচ্ছে যে তাদের বাড়ি হারিয়েছেন তারা, তাদের প্রচুর সম্পত্তি হয়েছে, এবং এই অবস্থাতেও তারা লড়ে যাচ্ছেন, তারা দাঁড়িয়ে আছেন তাদের পজিটিভ থিঙ্কিং দিয়ে, তাদের প্রোঅ্যাক্টিভ পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে তাদের জীবনের প্রতি। এটা সেলাম জানাই, কুর্নিশ জানাই, কারণ এর থেকে বড় স্ট্রেস ম্যানেজমেন্ট আর কিছু হয় না। যারা নিজেরা দৈনন্দিন জীবনে স্ট্রেস ম্যানেজমেন্ট দেখাতে পারছে, তাদের কাছে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে বক্তৃতা দেওয়ার খুব একটা ধৃষ্টতা আমার নেই। তবে যেহেতু আমার বিষয়টা আজকে একটু বলতে হবে, এই নিয়ে অনেকদিন পড়াশুনো করি, তাহলে একটু আধটু দু একটা গল্পের ছলে কয়েকটা কথা না হয় বলবো। কিন্তু আগে প্রথমে এই ভয়টা কাটিয়ে দিই যে কোভিড-19 এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি না করাই ভালো। এটা এখন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে, সতর্কতা নিয়ে চলতে হবে। এছাড়া এটাকে নিয়ে খুব বেশি আতঙ্কিত না হওয়াই ভালো। এটা অনেকে অনেক কিছু বলছেন, আমি এখন কিছু ইঙ্গিত করব না, আগে অনেক জায়গায় বলেছি, ভবিষ্যতে হয়তো অনেকেই অনেক কিছু জানতে পারবেন যে এর পেছনে কোনো একটা আন্তর্জাতিক কোনো ব্যবসায়িক স্বার্থ আছে কিনা। কোনো একটি বিশেষ দেশ, আমি নাম করছি না, সবাই জানেন, সেই দেশের কোনো বিশেষ ব্যবসায়িক কোনো চক্রান্ত আছে কিনা এর পেছনে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে জানতে পারবো। অযথা আতঙ্কিত না হয়ে
বরঞ্চ আমরা সতর্কতা যেগুলো আমাদের সরকার গ্রহণ করতে বলছেন, যত ধরনের সতর্কতা অবলম্বন করে আমাদের চলতে বলছেন, আমরা বরঞ্চ প্রশাসনের সঙ্গে, সরকারের সঙ্গে সহযোগিতা করি এবং সেই সতর্কতামূলক বিষয়গুলো আমরা অবলম্বন করে নিজেদেরকে ভালো রাখি এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করি, যাতে আমাদের ভেতর থেকে রোগটা ছড়িয়ে না পড়ে আর 10 জনের মধ্যে। এটা একটা মস্ত বড় প্রয়োজনীয় কারণ আজকে। আর দ্বিতীয় যে বিষয়টা, এই প্রেক্ষাপটে আমরা অনেকদিন বাড়িতে লকডাউন হয়ে আছি, বন্দি হয়ে আছি, ছটফট করছি, মন ভালো নেই, অবসাদ, চাপ, দুশ্চিন্তা, এই শব্দগুলো সব ওই স্ট্রেস। স্ট্রেস একটি শব্দ নয়, অনেকগুলি শব্দকে মিললে স্ট্রেস হয়। তা এই শব্দটা নিয়ে বা তার ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটু গল্প করি। যেমন এই স্ট্রেস শব্দটা যখন কাউকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা স্ট্রেস ব্যাপারটা কি, সাধারণভাবে কিন্তু বহু মানুষ বলেন যে স্ট্রেস একটা চাপ। তা ভালো কথা, এই চাপটা কিরকম চাপ, কোথা থেকে এলো হঠাৎ এই শব্দটা? এখন আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি ছোটবেলায়, বিজ্ঞানের ছাত্র, আমরা জানতাম যে স্ট্রেস শব্দটা ফিজিক্সের চ্যাপ্টারে আছে, এটা একটা চাপ। পরে শুনেছি এটা ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ। স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন এগুলো ফ্যাক্টরি সিচুয়েশনে, যেমন ধরুন গাড়ির চাকা তৈরি হচ্ছে, রবারের চাকা বিভিন্ন কোম্পানি তৈরি করে, এবং সেই কেমিক্যাল বা সেই রবারটাকে যখন একটা চাকায় পরিণত করা হয় কোনো শিল্পক্ষেত্রে, তারা তার উপর একটা স্ট্রেস টেস্ট করে। স্ট্রেস টেস্ট করে দেখে নেয় যে সেই চাকাটি কতটা চাপ সহ্য করার ক্ষমতা রাখে, তবেই সেটা লাইসেন্স পায় বাজারে আসা। ঠিক তেমনি আমি যদি আর দু একটা মানুষের ক্ষেত্রে উদাহরণ দিই, যেমন কিছু মিশনারি স্কুল আছে, কিছু মিলিটারি ট্রেনিং এর উদাহরণ আছে, কনভেন্ট আছে যেগুলো রেসিডেন্সিয়াল, সেখানে একটা সাংঘাতিক নিয়ম নিষ্ঠা, একটা নিয়ম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, এই যে জিনিসগুলো মানে পালন করা হয়, সেটা অনেকটা সেই ওই চাকার টেস্টিং করার মতোই, যে মানুষগুলোকে রোগড়ে চাপের মধ্যে রেখে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় করে তোলা ছাত্র জীবন থেকে। এবং সেই চাপটা যারা নিতে পারে তারা কিন্তু জীবনে সফল হয়ে বেরিয়ে আসতে পারে। আচ্ছা, কেউ কেউ চাপটা নিতে পারে না, তারা জীবন থেকে হারিয়ে যায়, পালিয়ে যাওয়ার কথা ভাবে, এবং এই আত্মহননের মধ্যে তারা এই চাপ সহ্য করতে না পারার যে গ্লানি, সেটা থেকে তারা নিজেদের মুক্ত করে দেয়। তাহলে এরা আমাদের ওই শিল্পের ভাষায়, ইঞ্জিনিয়ারিং এর ভাষায় স্ট্রেসটা নিতে পারলো না। এবার আমাদের কাজ হচ্ছে, শিক্ষকরা যারা আমরা বড়রা সমাজে রয়েছি, আমাদের কাজ হচ্ছে এই চাপটা কে নিতে পারলো, কে নিতে পারলো না, কেনই বা কেউ নিতে পারে কেউ নিতে পারে না, এগুলো ভাবিয়েছে আমাদের একসময় বইয়ের পাতা, জার্নাল ঘাঁটাঘুঁটি, কেন এরকম হয়। অনেকগুলো শব্দ আমরা প্রচলিত আছে, অবসাদ, ডিপ্রেশন, কন্ডাক্ট ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, কেউ বলছে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, কেউ বলছেন প্রলংড স্ট্রেস বা ডিপ্রেশন সিনড্রোম। অবসাদ একটা মহামারী, শুধু কোভিড নয়, কোভিড একটা রেসপিরেটরি সিনড্রোম, একটা অসুখ, তার সঙ্গে এই অবসাদ তার সাথে জুড়েছে। বহু মানুষ তারা তাদের জীবিকা হারিয়েছে, বহু মানুষ তারা বন্দি দশায় তাদের যেটা দৈনন্দিন জীবনচর্যা সেটা তারা হারিয়েছেন, তারা ছটফট করছেন। আবার পাশাপাশি বহু মানুষ তারা কিন্তু বেশ খুশিই আছেন, কারণ তাদের অনেক রোজগার হচ্ছে, বড় বড় হাসপাতাল, কারো নাম বলবো না, অনেক টাকা রোজগার করছে তারা। অনেক মানুষ বহু প্রফেশনে যারা আছেন, যারা কম্পিউটার ব্যবসার সঙ্গে যুক্ত, মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের আয় কিন্তু বৃদ্ধি পেয়েছে, তারা বেশ খুশি আছে, রোজই ভাবছে কালকে আরো কি করে আরো বেশি আয় করা যায়। তো এই স্ট্রেসকে আবার দেখা যাচ্ছে, হ্যান্ড সেলি মহাশয়, কানাডার ফিজিওলজিস্ট, তার গবেষণার মাধ্যমে তিনি দেখাচ্ছেন যে স্ট্রেস দু রকমের হতে পারে। ইউ স্ট্রেস যেটা পজিটিভ, ডিস্ট্রেস যেটা নেগেটিভ, ক্ষতি করে ডিস্ট্রেসটা। ইউ স্ট্রেস আমাদের কোনো একটা চ্যালেঞ্জ, আমাকে সকালে একটা বক্তৃতা দিতে হবে, সকালবেলা আমি বেশ একটু চাপেই ছিলাম, ম্যাডামের এত সুন্দর গানটা শুনে মনটা ভালো হয়ে গেল, চাপটা চলে গেল। তাহলে ইউ স্ট্রেস
মানুষ বিয়ে করার আগেও হয়, পরীক্ষা দিতে বসার আগেও হয়, বেশ একটা চাপের মধ্যে থাকে। কিন্তু এই চাপটা পজিটিভ চাপ, কারণ এই চাপটা আমাদের একটা ভালো কিছু পারফর্ম করতে সাহায্য করে। এই চাপটা ভালো, ইউস্ট্রেস। তো এই যে নানা ধরনের, এবারে আমরা আসছি আবার মানুষের বিভিন্ন যে ধরনগুলো। কেউ মনে করছে এই আমার কর্মফল, এই ভগবানের আহ, শাস্তি, ঈশ্বর আমাকে পরীক্ষা করছেন এত কষ্টের মধ্যে। কেউ বলছেন আর পারছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এই চাপ নেওয়া, দুঃসহ হয়ে উঠছে বাঁচা, আর কেন বাঁচবো, বেঁচে থেকে কি লাভ। কেউ আবার বলছেন যে না না, এই তো কাটিয়ে উঠতেই হবে, এটা চ্যালেঞ্জ, জীবনের চ্যালেঞ্জ। তাই এই যে মানুষগুলো, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হন। কেউ আহ জীবন থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছে, কেন এমন? এই পড়াশুনো, ঘাটাঘুটি, নানা রকমের ভাবনা চিন্তা, বহু মানুষের সঙ্গে কথাবার্তা বহুদিন ধরেই করছি, অনেক কিছু দেখছি। কোনো সাইকিয়াট্রিস্ট বন্ধু আছে আমার কলকাতার, সব নামকরা, তাদের সাথে আমার বন্ধুত্ব কর্মসূত্রে। তাদের চেম্বারে বহু মানুষ আসেন, আসেন দৈনন্দিন, সপ্তাহে, মাসে, 1 মাস 2 মাস পর পর, 6 মাসে একবার। আমি মাঝে মাঝে তাদের জিজ্ঞেস করি, আহ, ডাক্তার বন্ধুদের, যে আচ্ছা এরা কোনোদিন সেরে উঠবে না? এই কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে? কেউ ক্লিনিক্যাল, যারা সাইকোমেট্রি করে, যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমার প্রিয় ছাত্রছাত্রী আছে অনেকেই, রাজাবাজার সায়েন্স কলেজের পাশ করে বেরিয়েছে, তারা চেম্বারে বসে। তাদের কাছেও যারা কাউন্সেলিং এ আসে, আমি তাদেরকেও মাঝে মাঝে জিজ্ঞেস করি, আচ্ছা এরা এরা সুস্থ হবে না? এরা বারবার আসে, এতবার আসে, এতদিন হয়ে গেল, পুরোপুরি সেরে ওঠে না? না স্যার, এরা আসলে কি হয়, মানে সাময়িকভাবে ঠিক থাকে, আবার ফিরে যায় কিছুদিন পরে একই অবস্থা। মনে প্রশ্ন জাগে, কেন এমন? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে আমি দুজন মহাপুরুষের সান্নিধ্যে আসার সুযোগ পেলাম। একজনের নাম শ্রী রামকৃষ্ণ পরমহংস। অসাধারণ তার একটি গল্প আছে, যে 4জন অন্ধ মানুষ, আপনারা সকলেই জানেন, গল্পটা বড় করে বলার কোনো দরকার নেই। 4জন অন্ধ মানুষ, তারা হস্তি দর্শন করতে গেছে, হাতি দেখতে গেছে। এবার তারা তো চোখে দেখতে পায় না, তারা হাত বুলিয়ে হাতির গায়ে, কেউ পায়ে হাত দিয়ে বলেছে, বুঝেছে যে হাতি একটা বড় থাম। কেউ হাতির পিঠে হাত দিয়ে বুঝেছে যে হাতি একটা বড় দেওয়াল। কেউ বা হাতির লেজটা ধরেছে, ধরে বলছে আরে হাতি তোরা কিছুই বুঝিসনি, হাতি আসলে একটা দড়ি। কেউ বা তার দাঁতটাতে হাত দিয়ে বলছে দূর, হাতি একটা শক্ত লম্বা একটা কিছু। এই শ্রীরামকৃষ্ণের এই যে অসাধারণ গল্প, সেই গল্পের সঙ্গে আমি হঠাৎ একটা পড়াশোনা করতে করতে যোগ পেয়ে গেলাম। বহুদিন আগে গ্রিস দেশে একজন দার্শনিক ছিলেন, অ্যারিস্টটল। তার কিছু লেখা, আহ, তার কিছু বলা কথা দেখলাম, এই দুই মহাপুরুষের কথার মধ্যে কি অসম্ভব মিল। অ্যারিস্টটল বলছেন হোলিস্টিক অ্যাপ্রোচ। আমরা এই কাউন্সিলিং শব্দটা জন্ম হয়েছে পাশ্চাত্য দেশে বহু পরে, তখন এইসব শব্দের জন্মই হয়। এই হোলিস্টিক অ্যাপ্রোচ অ্যারিস্টটল যা বলছেন, আর আমাদের এখানে শ্রীরামকৃষ্ণ যে গল্প বলে খুব সাধারণভাবে এই গল্পের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিচ্ছেন কঠিন কঠিন কথাকে, দুটোর মধ্যে কি অসম্ভব মিল। এই হোলিস্টিক অ্যাপ্রোচটা কি জিনিস? আমার ডাক্তার বন্ধু যারা সাইকিয়াট্রি চেম্বারে বসে, কি যারা আমার খুব প্রিয় ছাত্রছাত্রী যারা কাউন্সেলিং এর চেম্বারে বসে, সাইকোমেট্রি করে, মানুষের মন মাপে, তাদের সকলের সাথে আমি পরে আলোচনা করে যেটা বুঝলাম, কাউন্সেলিং বলতেই আমরা সাধারণভাবে যেটা বুঝি সাইকোলজিক্যাল কাউন্সেলিং, কথাটা ঠিক নয়। কেবলমাত্র সাইকোলজিক্যাল ডাইমেনশন অফ কাউন্সেলিং ক্যান নেভার হিল or treat any person permanently. পার্মানেন্ট কিওর হয় না, সাময়িক যন্ত্রণার উপশম হতে পারে। যতদিন ওষুধ খাবে, অ্যান্টিডিপ্রেসেন্ট, তার একটা কেমিক্যাল তার শরীরে ঢুকবে, ততদিন হয়তো সে একটু শান্তিতে ঘুমোবে। আবার যে ওষুধটা বন্ধ হয়ে গেল, আবার তার সেই পুরনো সমস্যা এসে ফিরে গেল। তো ওই একই প্রশ্ন আবার ঘুরিয়ে ফিরে, কেন এমন হয়? তাহলে আমি যদি অ্যারিস্টটল আর শ্রীরামকৃষ্ণ দেবের
এই গল্পকে আমি যদি এক জায়গায় আনতে পারি, তাহলে আমি দেখব যে কাউন্সেলিং এর একটা নতুন দিশা আজকের দিনে একদম আধুনিক জগতে এখন পৃথিবীতে চলছে দুটো শব্দের মাধ্যমে, একটা লাইফস্টাইল, একটা ওয়েলনেস। বিভিন্ন জায়গায় দেখবেন কলকাতা শহরেও এসে গেছে, নানা জায়গায় নানা মানুষ চেষ্টা করছেন এই ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল নিয়ে কাজ করার, সাহায্য করার মানুষকে, সেটা সামাজিক দৃষ্টিকোণ থেকেই হোক বা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হোক। তো এই জায়গাটা কি আমরা একটু চেষ্টা করি বোঝার আজকে, সে কোভিডের কারণেই হোক, আমফানের কারণেই হোক, বা সুন্দরবন অঞ্চলের প্রত্যেক বছরের যে বন্যা ক্ষতি করে, যে মানুষের কত রকমের ক্ষতি হয়, আর্থিক, মানসিক, সামাজিক, এই ক্ষতির কারণেই হোক, এগুলো হচ্ছে এক্সট্রিনজিক ফ্যাক্টর, বাইরের কারণ, যে কারণগুলো আমাদের দৈনন্দিন যে মানসিক স্থৈর্য সেগুলোকে নষ্ট করে। কিন্তু ইন্ট্রিনজিক একটা ব্যাপার আছে। এবার আমরা আস্তে আস্তে আসি, যখন ছাত্র ছিলাম তখন মাঝে মাঝে আমার যারা মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করতেন বন্ধুরা, তাদেরকে খ্যাপাতাম, হ্যাঁ রে মনটা কোথায় বল। তো আমরা তো ব্রেন নিয়ে কাজ করেছি, বিভিন্ন অ্যানিমালের ব্রেনের ওপর আমাদের কাজ করতে হয়েছে। প্র্যাকটিক্যাল করার সময় আমরা মাঝে মাঝে ওদের ডাকতাম, সায়েন্স কলেজের পাশাপাশি ডিপার্টমেন্ট, ওদের মাঝে মাঝে ডেকে বলতাম আয় ব্রেন দেখবি আয়, তোরা তো মন নিয়ে অনেক কথা বলিস, অ্যাবস্ট্রাক্ট সায়েন্স, মনটা অ্যাকচুয়ালি কোথায় আয় দেখবি আয়, দেখে যা। মানুষ তো পাবো না, অন্তত বাঁদর, বেড়াল, এইসব অ্যানিমালের উপর আমরা কাজ করতাম। ইলেকট্রোড দিয়ে যখন আমরা ব্রেনের বিভিন্ন এরিয়াকে স্টিমুলেট করতাম, তার বিভিন্ন রকম রিয়াকশন হতো শুধু, সেগুলো দেখার জন্য বন্ধুদের ডাকতাম, আমাদের যারা মনস্তত্ত্বের ছাত্রছাত্রী থাকতো। এবং সেই মজার দিনগুলোর কথা এখন আর খুব বেশি ব্যাখ্যা করার দরকার নেই, বরঞ্চ আমরা ফিরে আসি আমাদের মূল প্রশ্নে, কেন এমন হয়। এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে রিয়্যাক্ট করেন একই স্ট্রেস সিচুয়েশন, একই কারণ, কোনো মানুষ আত্মহত্যা করে ফেলছেন, কোনো মানুষ বলছে না না এ লড়াই করে এই অবসাদ কাটিয়ে উঠতে হবে, এই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হবে। কেন এমন হয়? আসল কথা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হয়। কোন দিক থেকে বিভিন্ন ধরনের হয়? এই যে ব্রেন, মস্তিষ্ক, এই ব্রেনের ভেতরে, আমি খুব বেশি মেডিকেল সায়েন্স বা টেকনিক্যাল শব্দে যাব না, সাধারণ মানুষ যেগুলো শোনেন, জানেন, বোঝেন, এই ভাষাগুলোর মধ্যেই আমি আমার বক্তব্যটাকে সীমাবদ্ধ রাখতে চাই। এই ব্রেনের, আমাদের সেরিব্রাল কর্টেক্সের একটা লোব আছে, লিম্বিক লোব বলে। এই লিম্বিক লোবের সঙ্গে ব্রেনের আর কয়েকটি সেন্টার, তার মধ্যে হাইপোথ্যালামাস, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, এরা সবাই মিলে, আরো কিছু অংশ, সব মিলে একটা সিস্টেম তৈরি করে, তার নাম লিম্বিক সিস্টেম, যেটা আমাদের মস্তিষ্কের একদম কেন্দ্রস্থলে অবস্থিত। এই মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ রাখে একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের। বহু কেমিক্যাল আছে, নিউরো ট্রান্সমিটার্স, তাদের আমরা নানা রকম নামে চিনি, নানা রকম নামে ভালোবেসে ডাকি। তাদের মধ্যে কেউ সেরোটোনিন, কেউ ডোপামিন, তাদের মধ্যে আমাদের শরীরে এন্ডরফিনের কিছু কাজ আছে, কখনো কখনো অক্সিটোসিনের কিছু ভূমিকা আছে। এদেরকে আমরা নানা রকম ভালোবেসে নাম দিয়েছি, কখনো তাদের বলছি হ্যাপি হরমোন, সেরোটোনিন, ডোপামিন এগুলোকে বলছি হ্যাপি হরমোন, এন্ডরফিন শরীরে বেরোলে বলছি হ্যাপি হরমোন, অক্সিটোসিনকে আমরা বলছি লাভ হরমোন বা কাডলিং হরমোন, ভালোবাসতে ইচ্ছে করে। সন্তান প্রসবের সময় অক্সিটোসিন বেরোয় মহিলাদের শরীরে, তা থেকে মাতৃত্বকালীন যে রূপান্তর গুলো শরীরে সেগুলো হয়, সেই থেকে কাডলিং শব্দটা এসছে, কাডলিং মানে আদর করা। তাহলে যে হরমোন আমাদের আদর করতে উদ্বুদ্ধ করে, ভালোবাসতে উদ্বুদ্ধ করে, অক্সিটোসিন। অনেকেরই অভিজ্ঞতা আছে জীবনে, বাছুরের উপস্থিতি ছাড়াই অক্সিটোসিন হরমোন দিয়ে মা গরুর দুধ দোয়া হয়, কারণ অক্সিটোসিনের প্রভাবে মা গরুর শরীর থেকে প্রচুর দুধ পাওয়া যায়, যে দুধগুলো গোয়ালারা বালতি করে ভরে, বাছুর থাকে না সেখানে। তাহলে এইগুলো খুব পরীক্ষিত সত্য যে এইসব কেমিক্যালস গুলো আমাদের শরীরে এক ধরনের ব্যালেন্স তৈরি করে। এই ব্যালেন্স সব মানুষের একরকম হয় না। একজন মানুষের ধৈর্য, স্থৈর্য, চাপ নেওয়ার ক্ষমতা, যে কোনো প্রতিকূল পরিবেশে
ভেঙে না পড়ার মানসিক শক্তি এক এক রকমের। এবং সেই জন্যেই ওই শ্রীরামকৃষ্ণের গল্পের মতো এক একজন মানুষ এক এক ভাবে স্ট্রেসের মোকাবিলা করে। আমরা সুন্দর করে সেটাকে ম্যানেজমেন্ট নাম দিয়েছি এবং নানা রকম কথা বলেছি যে কে কিভাবে নেয়। আরেকটা কথা এখানে বলে নেওয়া খুব দরকার, এই যে কেমিক্যালস গুলো আমাদের শরীরে কাজ করে, এই কেমিক্যালস গুলো আলটিমেটলি গিয়ে আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে এবং ইলেকট্রোফিজিওলজিক্যাল কিছু ওয়েভস আমাদের ব্রেনে আছে। সব থেকে উত্তেজনার মুহূর্তে যে ওয়েভ আমাদের ব্রেন সেলে চলে সেটা হচ্ছে গামা ওয়েভ। এবং গামা ওয়েভ একটা সময় আমাদের উত্তেজিত অবস্থাটাতে দেখা গেছে ইজি করে যখন রেকর্ডিং করা হয়েছে। আবার আমরা যখন একদম ঘুমিয়ে পড়ি তখন চলে ডেল্টা ওয়েভ। যখন আমরা মেডিটেশন করি, যদি করতে পারি, সব মানুষ মেডিটেশন পারে না, যোগা মেডিটেশন খুব সুন্দর থেরাপি স্ট্রেস ম্যানেজমেন্ট, সবাই কিন্তু পারে না। যারা পারে তখন তারা থিটা ওয়েভে থাকে, অ্যাক্টিভ লাইফ আলফা ওয়েভ, একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেলে বিটা ওয়েভ। তা এই যে ইলেকট্রোফিজিওলজি অফ ব্রেইন, এই ইলেকট্রোফিজিওলজিক্যাল ব্রেইন ওয়েভস গুলো অ্যাকচুয়ালি ট্রিগার্ড হয় উইথ দ্য হেল্প অফ দিস নিউরোকেমিক্যালস, যে কেমিক্যালস গুলোর কথা আমরা বলছি। এবং এই নিউরোকেমিক্যালস গুলো আমাদের শরীরে তৈরি হয়, যেমন অনেকেই জানেন এগুলো সেরোটোনিন বা ইত্যাদিকে আমরা গাট হরমোন বলি। আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে প্লেটলেটস এর ভেতরে এগুলো তৈরি হয় এবং এগুলো তৈরি হয় মূলত একটা অ্যামাইনো অ্যাসিড থেকে, তার নাম ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান ট্রিগার্ড হয় যখন আমাদের শরীরে ইনসুলিন ভালো বেরোয়। আমরা যখন মিষ্টি খাই, চকলেট খাই, কার্বোহাইড্রেট খাই, যারা খেতে ভালোবাসে তারা মাঝে মাঝে বলে যে খেয়ে বেশ ভাল লাগে। এই খেয়ে ভাল লাগে মানে কি, যেটা খেয়ে বেশ ভাল লাগে বা যে কাজটা আমাদের প্লেজার প্রিন্সিপাল করে আমরা বেশ আনন্দ পাই, সেগুলো সবই কিন্তু আলটিমেটলি গিয়ে ওই সেরোটোনিন ট্রিগার করে। সেরোটোনিন যদি আবার বেশি বেড়ে যায়, এই এই মেডিকেল সায়েন্সে, ফিজিওলজিতে একটা খুব সুন্দর কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটা হচ্ছে, এই যারা গান করেন তারা এটা খুব সুন্দর বোঝেন যে নোটেশনের নোটটা ঠিক লাগাতে হয়। নোটটা যদি ডাইনে সরে যায় তাহলেও গন্ডগোল, বাঁয়ে সরে গেলে তাতেও গন্ডগোল। আমাদের শরীরের কেমিক্যাল গুলো অনেকটা সেরকম, বেড়ে গেলেও গন্ডগোল, তার হাইপার ফাংশন, নানা রকম সিমটম দেখা যাবে। যদি কমে যায় তাহলেও সমস্যা, কারণ তার আবার কতগুলো অন্য ধরনের সিমটম। আমরা খুব বলছি সেরোটোনিন, ডোপামিন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সেরোটোনিন যদি খুব বেড়ে যায়, বেশি বেশি করে সেরোটোনিন বেড়ে গেল, তো খুব ভালো হওয়া উচিত? মোটেই নয়। সেই মানুষটা আবার সাংঘাতিক অ্যাগ্রেসিভ হয়ে পড়বে। আবার সেরোটোনিন যদি অত্যন্ত কমে যায়, সে তখন কান্নাকাটি শুরু করবে, আমার বেঁচে থাকে কি হবে, আমার বাঁচবো কেন, অবসাদে ভুগবে সে, মহা মুশকিল। তাই সেরোটোনিনটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। সমস্ত নিউরোকেমিক্যালের নিয়মিত তাই। ডোপামিন খুব ভালো, আমরা খুব হ্যাপি হরমোন বলছি, আরে প্রচুর ডোপামিন বাড়িয়ে দেওয়া হলো শরীরে। ওষুধ দিয়ে হোক, ডায়েটের মধ্যে হোক, বাড়িয়ে দেওয়া হলো। প্রলংড ইউজ অফ ডোপামিন আলটিমেটলি লিডস টু পার্কিনসন্স ডিজিজ। অনেক দিন ধরে যদি ডোপামিন খুব বেশি থাকে। এবার আমি ব্লকারের ব্যবহার করছে, দিলাম এমন কিছু কেমিক্যাল দিলাম, এগুলো তো মেডিকেল সায়েন্সে দেওয়াই হয় ওষুধপত্র। সে আবার গিয়ে ডোপামিন ডিসরেগুলেশন সিনড্রোম তৈরি করবে, ডিডিএস তৈরি করবে, এবং সেটা থেকে পার্কিনসন্স হয়ে যাবে। সেরোটোনিন কমলেও বিপদ, বাড়লেও বিপদ, ব্যালেন্সে রাখতে হবে। এই কাজটাই হচ্ছে ম্যানেজমেন্ট। স্ট্রেস, চাপ, বহু নামে তাকে আমরা ডাকি। কেউ অবসাদ বলছি, কখনো দুশ্চিন্তা বলছি, যে নামই তাকে ডাকি। আমাদের কন্ট্রোলের বাইরে, আমরা নিতে পারছি না, এমন একটা কোনো চাহিদা রয়েছে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। স্ট্রেস, এবার তাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করব? অনেক রকম উপায় আছে ম্যানেজ করার। তার মধ্যে যেগুলো আমি বললাম, এই কিছু কিছু হরমোনাল ব্যাপার ইত্যাদি, এগুলো সাধারণত ডাক্তাররা ওষুধের মাধ্যমে করেন। যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং করেন তারা এগুলো বিভিন্ন থেরাপির মাধ্যমে করেন। আহ, ভালো গন্ধ মন ভালো করে, অ্যারোমা থেরাপি। অনেকে জল চান করতে খুব ভালোবাসেন, জল ঘাঁটতে ভালোবাসেন, অনেকক্ষণ ধরে তারা শাওয়ারের নিচে চান করেন, করে বেশ একটা সুখের অনুভূতি লাভ করেন। এটাও এক ধরনের থেরাপি, হাইড্রোথেরাপি। ছোটবেলায় আমরা যেমন ঠাকুমা দাদু পেলে তাদের কাছে গল্প শুনতে ভালোবাসতাম, সেটাও এক ধরনের থেরাপি, স্টোরি থেরাপি। গল্প করি, বয়স্ক মানুষদের কাছে গিয়ে বসলে কিছুক্ষণ তাদের জীবনের পুরনো গল্প শুনলে তারা খুব খুশি হন।
যাদের মন খুব ছটফট করে তাদের একটু ছবি আঁকতে বসালে আর্ট থেরাপির কাজ করে। তারা কিছু আঁকিবুকি কেটে তাদের মনের অনেক কিছু অবসাদ সেই ছবি আঁকার মধ্য দিয়ে তারা দূর করতে পারেন, সেটাও এক ধরনের থেরাপি। গানের কথা আমি আগেই বলেছি, মিউজিক থেরাপি। আসলে কি, এগুলো সমস্তই এক্সট্রিনজিক ফ্যাক্টর। এরা সবাই আলটিমেটলি কি করে, আমাদের শরীরের মধ্যে যে ইন্ট্রিনজিক ব্যাপারগুলো আছে সেই ইন্ট্রিনজিক ব্যাপারগুলোকে কন্ট্রোল করে। ইন্ট্রিনজিক ব্যাপারগুলো আমি আগেই বলে দিলাম দু রকম, কিছুটা কেমিক্যাল, কিছুটা ইলেকট্রোফিজিওলজিক্যাল, ব্রেন ওয়েভস আর রাসায়নিকের ব্যালেন্স। এটা যদি শরীরে ঠিকঠাক থাকে আমাদের কোনো সমস্যা হয়। তাহলে আমাদের এই যে লাইফস্টাইল বা ওয়েলনেস, এই যে দুটো শব্দ নিয়ে আমরা কথা বলছি, এটার জন্য আমাদের সেই মানুষটা যে খুব চাপে আছে, স্ট্রেসে আছে, তাকে ম্যানেজমেন্টে আমরা সাহায্য করব। কি করব? তাকে আমরা 3টে শেখাবো। একটা হচ্ছে অ্যাকসেপ্ট। তুমি যা, তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তোমার ক্যান্সার হয়েছে, তোমার আমফান হয়ে তোমার ঝড়ে চাল উড়ে গেছে, বাড়ি জল ভাসছে ঘরের মধ্যে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এখানে তোমার আর কিছু করার নেই। তারপরে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, অ্যান্ড অ্যাডজাস্ট। ক্যান্সার হয়েছে কার, ক্যান্সারকে প্রিভেন্ট করার চেষ্টা করা যায়, সুস্থ অবস্থায় সেটা করা ভালো। ডাক্তারি শাস্ত্রে আলাদা একটা বিষয় আছে, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, যেটা আমাদের কাউন্সিলিং এর একটা মস্ত বড় জিনিস। এবং আমি আবার ওই আমার পুরনো কথায় ফিরে আসি, শ্রীরামকৃষ্ণদেব এবং অ্যারিস্টটলকে নিয়ে আমি যেখানে শব্দটা শুরু করেছিলাম, হোলিস্টিক। এই হোলিস্টিক অ্যাপ্রোচ অফ কাউন্সেলিং মানে তার 4টে ডাইমেনশন থাকে। একটা দার্শনিক, ফিলোসফিক্যাল, একটা সাইকোলজিক্যাল, অবশ্যই মনস্তাত্ত্বিক, একটা সামাজিক, সোশিওলজিক্যাল, আরেকটা এতক্ষণ ধরে যা বলছি ফিজিওলজিক্যাল, যেটা ডাক্তারি শাস্ত্রে করা হয়। তাহলে এই 4টেকে, আই রিপিট, ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল, এই 4টেকে একসঙ্গে না নিলে আমি গোটা হাতিটাকে দেখতে পাবো না। আমি হাতিকে ওই হয় দড়ি, না তো থাম, না তো দেওয়াল, এইসব ভাববো। যেই ভুলটা আমাদের এখন হয়, চেম্বার গুলোতে হয়, কাউন্সেলিং চেম্বারে হয়, বেশিরভাগ মানুষই পুরোপুরি সেরে ওঠেন না, ফিরে ফিরে আসতে হয়। তাতে তাদের কিছু হয়তো অর্থনৈতিক সুবিধা হতে পারে, কিন্তু মানুষের খুব একটা উপকার হয় না বেশিরভাগ ক্ষেত্রে। আমার খুব প্রিয় বন্ধু ছাত্রছাত্রী সঙ্গে অনেক দিনের অভিজ্ঞতা থেকেই আমি বলছি। তাহলে করতে কি হবে? করতে হবে এই 3টে অ্যাকসেপ্ট, অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাডজাস্ট। কোন দিক থেকে করতে হবে? 4টে ডাইমেনশন মানুষের, একটা ফিলোসফিক্যাল, দার্শনিক, একটা তার মনস্তাত্ত্বিক, একটা সামাজিক, একটা তার শরীরের যে ইমব্যালেন্স হচ্ছে, ফিজিওলজিক্যাল ইত্যাদি। শরীরে ইমব্যালেন্স তো ওষুধ দিলে ঠিক হবে। মন, নানা রকম থেরাপি আছে, বোঝানো যাবে। সামাজিক যে কারণ, যে কারণটা তার পরিবারে রয়েছে, যে কারণটা তার সমাজে রয়েছে, পরিবার একজন কাউকে ব্যতিব্যস্ত করছে, হেনস্থা করছে নানা কারণে, বা কর্মক্ষেত্রে সে এমন একটা চাপের কারণে রয়েছে, এমনিতে মানুষটা দিব্যি আছে, কর্মক্ষেত্রে ঢুকতে গেলেই তার জ্বর আসছে গায়ে, মনে হচ্ছে আর না গেলেই হতো। তাহলে রুটটা কিন্তু সেখানে আছে। আমাদের রুটটা আগে জানতে হবে, যে রুটটা কোথায়। ওই রুটটা ঠিক করতে গেলে আমাদের গোটা হাতিটাকে দেখতে হবে, শ্রীরামকৃষ্ণের ভাষায়। এই গোটা হাতিটাকে দেখতে গেলে আমাদের এই হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটা অ্যারিস্টটল বলে গেছে, সেটা ছাড়া ওই একটু সাইকোমেট্রি করলাম, একটু মন মাপলাম, আজকে একরকম রেজাল্ট এলো, 1 মাস পর আরেক রকম রেজাল্ট এলো, এই দিয়ে আমরা কোনোদিন কোনো মানুষকে পুরোপুরি সুস্থ করতে পারবো? তাহলে আমাদের এই কাউন্সেলিং এর যে অ্যাপ্রোচটা, হোলিস্টিক অ্যাপ্রোচ, 4টে ডাইমেনশনকে নিয়ে, এইটার মধ্যে এবার একটু ঢুকতে হবে। ক্যানাডার যে ফিজিওলজি, যিনি হ্যান্ড সেলে, তিনি আমাদের জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম বলে গেছেন, যে প্রথম অ্যালার্ম ফেজ, তারপরে তার একটা রেজিস্ট্যান্স ফেজ, অনেকে সেটা না নিতে পারলে তখন এক্সজশন ফেজ ইত্যাদিগুলো আসে। এগুলো নিয়ে আমরা জানলাম, এবং আমরা এও জানলাম যে বিভিন্ন কারণ যেগুলো আমাদের চারপাশে রয়েছে, যারা আমাদের স্ট্রেস সৃষ্টি করে, সে কোভিড হোক, আমফান হোক, সম্পর্কজনিত প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া, পারিবারিক কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হোক, যে কোনো কারণই হোক, এগুলো সবই স্ট্রেসার। এবং উনি 3টে ক্যাটেগরিতে স্ট্রেসারকে ভাগ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, একটা হচ্ছে কনফ্লিক্টস, একটা হচ্ছে নানা রকমের প্রেশার।
যেগুলো আমরা নিতে পারি, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে। তাহলে আমি যদি রুটটাকেই না ঠিক করতে পারি, শুধু শুধু অ্যান্টি ডিপ্রেসেন্ট আমি কতদিন খাবো? আমি কতদিন সাইকোমেট্রিস্ট কাছে গিয়ে মন মাপবো? কতগুলো থেরাপি করব? কতদিন ধরে আমার সাইকোলজিক্যাল কাউন্সেলিং চলবে? আমার তো আগে রুটটাকে ঠিক করতে হবে। সেই জন্যেই এই আমার গোটা হাতিটাকে দেখা খুব দরকার, এবং সেই জন্যই এই চারটে ডাইমেনশনকে একসঙ্গে নিয়ে আমাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মধ্য দিয়ে তার যে মূল রুটের মানে জায়গাটাতে পৌঁছতে হবে। স্ট্রেসটা কেন? শুধু কোভিড যদি তার স্ট্রেস হয়, তাকে বুঝিয়ে দেওয়া খুব সহজ। এই এই সতর্কতা অবলম্বন করো, ভিড়ে যেও না, বেশি মানুষের কাছে যেও না, মুখে একটা মাস্ক রাখো যাতে ড্রপলেটস গুলো বাইরে না ছড়ায়, হাত পরিষ্কার রাখো যাতে সেই হাতের মধ্য দিয়ে ভাইরাস বা সংক্রমণের সম্ভাবনাটা কমে যায়। তাকে আমরা খুব সহজে এইগুলো বুঝিয়ে দিতে পারি। কিন্তু যদি এই ফ্যাক্টর ছাড়া তার অন্য কোনো অবসাদের কারণ থাকে, যে কারণটা তার পরিবারের কোনো সম্পর্কের ওপর নিহিত, একটা বাচ্চা মেয়ে সে খুব কষ্টে আছে বহু বছর ধরে, তার চিকিৎসা চলছে প্রায় 5 বছর ধরে, তার কিছুই ফল হয় কেন? তার কারণ রুট কজটা তো তার বাবা মায়ের মধ্যে রয়েছে। তার বাবা মায়ের পারিবারিক কারণে যেখানে তার রুট, সেটা যদি আমি না ঠিক করতে পারি, ওই বাচ্চা মেয়েটাকে কিলো কিলো ট্যাবলেট গিলিয়ে তার পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকটাকে ফুটো করে তার রক্তক্ষরণ শুরু হয়ে যাচ্ছে ওষুধের সাইড এফেক্ট। সেটা তো কাজের কথা না। কাজে আমাদের মধ্যে এই এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে, ধরতে হবে। এখানে আমার অনেক প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের আমি চেষ্টা করব এগুলো আহ, পৌঁছে দিতে, এই তথ্যগুলো, যাতে ভবিষ্যতে স্ট্রেস ম্যানেজমেন্টে তোমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারো। স্ট্রেস আর তাহলে কারা হলো? বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন। কিছু মানুষ খুব বেশি ভেঙে পড়ে, আগেও বলেছি, খুব বেশি দুশ্চিন্তা করে কোনো বিষয়। আর কোনো মানুষ আছে যে গায়েও মাখে না, দু ও দেখা যাবে, ও দেখা যাবে, ও ঠিক আছে, সামলানো, কোনো ব্যাপার না। কেন হয়? ওই বলে দিয়েছি আগেই, ব্রেন ওয়েভস অ্যান্ড কেমিক্যাল ব্যালেন্সের কথা। কিছু মানুষ খুব ইনসিকিউরিটিতে ভোগে, কিছু মানুষ পাত্তাই দেয় না, আরে দূর, ও কোনো ব্যাপার না। কারো জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, সে আজ এই করছে, কাল ওই করছে, প্রত্যেক রবিবার কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে। কেরিয়ার কাউন্সেলিং বলে একটা শব্দ আমাদের বাজারে খুব চলে। যারা করেন বা যারা বলেন তাদের শ্রদ্ধা রেখেই বলছি, তারা না জানেন কেরিয়ার, না জানেন কাউন্সেলিং। কার দ্বারা কি হবে সেটা তো আগে বুঝতে হবে। আরে আমি চাইলে এই হতে পারতাম, ওই হতে পারতাম, সবই হতে পারতাম, কিন্তু আমার মধ্যে সেই হবার মতন শুধু স্বাদ থাকলে তো হবে না, সাধ্য আছে কি? এইমটা ঠিক রাখতে হবে। আমি যদি এইমলেস হই, ফ্রাস্ট্রেশন বাড়বে, ফ্রাস্ট্রেশন উইল লিড টু অ্যাংজাইটি। এবং এই জায়গা থেকে ওই যেটা আমি বলেছিলাম আগে, ইউ স্ট্রেস এন্ড ডিস্ট্রেস, ডিস্ট্রেসে পড়বো। ডিস্ট্রেসে পড়া মানে নেগেটিভ স্ট্রেস। ইউ স্ট্রেস ভালো, পরীক্ষার সময় বেশ একটা চাপ আছে, ভালো করতে হবে, সময়ের মধ্যে লিখতে হবে, ঠিকভাবে খাতাটা জমা দিতে হবে, এটা ভালো, ইউ স্ট্রেস। কিন্তু ডিস্ট্রেস, নেগেটিভ স্ট্রেস, যেটা আলটিমেটলি গিয়ে শরীরের ক্ষতি করে এবং ওই কেমিক্যাল ব্যালেন্স নষ্ট করে, ব্রেন ওয়েভস পাল্টে যায়, ঘুম হয় না, খিদে পায় না, সারাক্ষণ দুশ্চিন্তা, মন ভালো নেই, খিটখিট করছে, সাধারণ কারণে বাড়িতে ছোট বাচ্চা থাকলে মারছে এককালে চর। এই তো মহা মুশকিল। এইভাবে থাকলে তো পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে, কর্মক্ষেত্রে গেলে খ্যাচম্যাচ করছে, খারাপ ব্যবহার করছে লোকের সঙ্গে। এরও তো একই কারণ, ওই সেই নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স কেন হচ্ছে? যেহেতু সে তার স্বাদ এবং তার সাধ্য, এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারছে না। তার সে অ্যাকসেপ্ট করতে পারছে না, তার বর্তমান বাস্তব পরিস্থিতিটা মেনে নিতে পারছে না। সে এমন কিছু স্বপ্ন দেখছে, আমি যদি আজ কাতর হয়ে পড়ি, আরে আমার আম্বানির মতো এত টাকা নেই কেন? এই তো মহা মুশকিলের কথা। আমি যদি আজকে মহানন্দে থাকি, আমার যা আছে, এবার যদি আমার ফিলোসফিক্যাল বেস খুব স্ট্রং থাকে, তাহলে আমি খুব সহজে স্পিরিচুয়ালিটির ওই জায়গাটাতে পৌঁছে যেতে পারি। ভগবান যা দিয়েছেন, ঠাকুর যা দিয়েছেন, আমি তাই নিয়ে খুব সন্তুষ্ট আছি, আমার কোনো দুঃখ নেই মনে, সদা হাস্যময়। একজন রিক্সাওয়ালা সে গান গেয়ে রাত্রিবেলায় মহানন্দে ঘুমোচ্ছে, কোটিপতি মানুষ, তার ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ একটা, একটা জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটে, চটপট করছে সারাটা, তার এসি ঘর, নরম বিছানা, ঘুম হচ্ছে না। আর ফুটপাতে শুয়ে সেই রিক্সাওয়ালা মহানন্দে ঘুমোচ্ছে।
কেন এমন হয়? ভাবুন, যারা এই বিষয়ে আছেন, কাজ করেন, অনেকটা পড়াশোনা আমি করার সুযোগ পেয়েছি আমার সীমিত সামর্থ্য ক্ষমতার মধ্যে। আমার সীমিত ক্ষমতা এবং সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারলাম বোঝাতে চেষ্টা করলাম। এবার বাকিটা আপনাদের উপর। আপনারা আরো পড়াশোনা করুন, ভাবুন, আরো মানুষের সাথে মিশুন, আরো মানুষের সঙ্গে কথা বলে দেখুন যে কেন এমন হয়, কি হয় অ্যাকচুয়ালি। যেগুলো আমি আগেই বলেছি, আমাদের শরীরে ব্রেন এবং তার সঙ্গে সঙ্গে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আপনারা অনেকেই জানেন স্ট্রেস হরমোন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেরোয়। আপনারা অনেকেই নাম জানেন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কর্টিজল বেরোয়। এই কেমিক্যাল গুলো কিন্তু আমাদের শরীরের অবস্থাগুলো পরিবর্তন করে। এই ভালো আছি, একটু পরেই মন খারাপ হয়ে যাবে। কি এই মন খারাপ, ভীষণ মন খারাপ, হঠাৎ এক বিশেষ বন্ধুর সঙ্গে দেখা হলো। কদিন আগে একটু অল্প বয়সী মেয়েকে আমি বললাম, সে তো হেসেই উড়িয়ে দিল। আমি বললাম, আরে খারাপ মন খারাপ, এত করছিস, দুঃখ করছিস কেন? একটা ভালো বয়ফ্রেন্ড দেখ না, কয়েকদিনের মধ্যে জুটে যাবে, মন টন ভালো হয়ে যাবে। সে এক গাল হেসে দিল। হ্যাঁ, তুমি খালি মজা করো খালি। আরে মজাটা নিয়েই বাঁচ না। তোমার মনে হচ্ছে এমন তোর যে একেবারে জীবন শেষ হয়ে গেল, কয়েকদিন লকডাউনে আছিস, আরে কদিন পর বেরোবি তো, দেখ না। একটা ভালো বন্ধু জুটে গেলেই বাস, তোর মন টন সব পাল্টে যাবে। সিনেমা দেখতে যাবি, খাবি, তখন দেখবি হই হই করে নাচছিস। এই যে সতত আমাদের শরীরের মধ্যে এই পরিবর্তন হচ্ছে কেমিক্যালস, সতত আমাদের পরিবর্তন হচ্ছে ব্রেন ওয়েভস, এটা কিন্তু কোনো স্ট্যাটিক কনসেপ্ট নয়। আমি আজকে একটি সাইকোমেট্রি টেস্ট মাপলাম, সারা জীবনের জন্য ছাপ পড়ে গেল আমি অমুক, হয় না। এ প্রতিদিন পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। পাল্টানোর কারণটা কিন্তু এক্সট্রিনজিক। আমাদের চারপাশে যা ঘটে চলেছে, আমাদের ভেতরটাও সেইভাবেই রেগুলেটেড হচ্ছে। এবং ব্রেইন এবং অ্যাড্রেনাল কর্টেক্স, কর্টিসল অ্যাড্রেনালিনের খেলা, তার সঙ্গে আমাদের ডোপামিন আর সেরোটোনিন, অক্সিটোসিন অ্যান্ড এন্ডরফিন, সব মিলে আমাদের ব্রেইন ওয়েভস গুলোকে কন্ট্রোল করছে। আলটিমেটলি এটাই কিন্তু ঠিক করছে আমাদের লাইফস্টাইল এবং ওয়েলনেস কি থাকবে, আমরা কতটা ভালো থাকবো, আমাদের জীবন শৈলী কেমন হবে। সকাল থেকে 24 ঘন্টা আমরা যা যা করি, ইভেন ঘুমের মধ্যেও কিরকম ঘুম হয় আমাদের, রেম স্লিপ হয় না নন রেম? রেম মানে র্যাপিড আই মুভমেন্ট। কারোর ঘুমটা যদি অগভীর ঘুম হয়, তার চোখের পাতা নড়ে। গভীর ঘুম হলে চোখ স্থির থাকে, পাতা নড়ে না। গভীর ঘুম আমাদের শরীরে বিশ্রাম হয়, নিউরোকেমিক্যাল গুলো আবার তৈরি হয়। সারাদিনের খরচা করি, ক্লান্ত হয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, ভালো ঘুম হলো না, নিউরো ট্রান্সমিটার ভালো করে রিসিনথেসিস হলো না, শরীরের মধ্যে দুর্বলতা থাকবে, অসুস্থতা থাকবে, পরদিন সকালে উঠে ড্রাউজিনেস থাকে, কাজ করতে ইচ্ছে করে না, ঘুম হয়নি ভালো, মন ভালো নেই, শরীর ভালো নেই। এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি? কতগুলো শব্দ আমরা বলে থাকি সাধারণত, টেকনিক্যাল শব্দের, সেরোটোনিন ইনডিউসার। তার মধ্যে একটা হচ্ছে এক্সারসাইজ, যে কোনো ধরনের শরীর চর্চা, তাকে একবারে জিমে যেতে হবে এমন কোনো কথা, হাঁটুক, খেলাধুলো করুক, যে কোনো বয়সে যার পক্ষে যতটুকু করা সম্ভব। একটু একটু ফিলোসফিক্যাল বেসটাকে ঠিক রাখুক। আমি আমার নিজের এরকম বহু অভিজ্ঞতা আছে, যে ব্যক্তি জানেন ক্যান্সারে মারা যাবেন 2 দিন পর, তিনিও একগাল হেসে বলছেন আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো, মহানন্দে গল্প করছে। কারণ তার দার্শনিক চিন্তাটাই এমন একটা লেভেলের, তিনি জানেন তিনি 3 দিনের বেশি আর বাঁচবেন না, কিন্তু এই 3 দিনটা তিনি বেঁচে নিচ্ছেন, তার মতন করে বেঁচে নিচ্ছেন, আনন্দে কাটাচ্ছেন। কুর্নিশ জানাতে হয় এইসব মানুষগুলোকে। এ সবাই আমরা পারি না, রবীন্দ্রনাথ আমরা সবাই হতে পারি না। পুত্রের মৃত্যুর পর তার লেখার মধ্য দিয়ে তিনি তার দুঃখটাকে সাবলিমেট করছেন, সাবলিমেশন বলে, আমরা হতে পারবো না। কিন্তু যতটুকু সম্ভব এমন খাওয়া দাওয়া করা, যে খাওয়া দাওয়া গুলো আমাদের সেরোটোনিন ইনডিউসার, যেগুলো আমাদের কিছুটা ব্যালেন্সে সাহায্য করবে। আবার এই যে আমাদের দৈনন্দিন যে চর্চাগুলো, এই জীবনশৈলী, তার মধ্যে একটা ব্যালেন্স রাখা। এবং অনেক আমাদের অভ্যাস আছে, সব কটার নাম নাই বা বললাম, সবাই জানেন। ধূমপান থেকে শুরু করে মদ্যপান, ড্রাগ, নেশা, এসব ইত্যাদি। এগুলোর মধ্য দিয়ে অনেকে নিজেকে ভালো রাখে। কেন ভালো রাখে জানেন? নিজের শরীরের ভেতরে যে কেমিক্যাল গুলো নর্মালি ঠিকঠাক নেই, বাইরে থেকে এগুলো গেলে, ওই নিকোটিনটা গেলে ব্রেনে, তবে তার সবকিছু হয়, না হলে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এবার ডিপেন্ডেন্ট হয়ে যায় সে ওই ড্রাগটার উপর অথবা সেই কেমিক্যালটার উপর, এবং তারপর সেইটা থেকে তার যত অশান্তি আবার শুরু। কাজেই একসময় রুসো বলেছিলেন, দ্য বেস্ট হ্যাবিট আ ম্যান ক্যান ফর্ম ইজ টু ফর্ম নো হ্যাবিটস এট অল। এই বদভ্যাসগুলো আমাদের নাই বা থাকলো,
একটা ভালো বই, ভালো গান, ভালো খেলাম। ভালো খাওয়া মানে এই নয় খুব 5 স্টার হোটেলে গিয়ে খেতে হবে। আমি তো একটা মুড়ি একটা চপ খেয়েও খুব আনন্দ পেতে পারি। আমার তো রেল স্টেশনে দাঁড়িয়ে একসময় চাকরি করেছি মফস্বলে, পেটাই পরোটা রসগোল্লার রস দিয়ে খেতে দারুণ লাগতো। খুব দামি খাবার নয় কিন্তু। এবার এটা এক কিসে আমার আনন্দ হবে, এই ব্যাপারটা যদি আমার নিজের মধ্যে যা, সেটাকেই আমি না রেগুলেট করতে পারি, তাহলে 5 স্টারে গিয়ে আমি কয়েক হাজার টাকার খাবার খেয়েও সেই আনন্দ পাবো না, যে আনন্দ আমি একটা রেল স্টেশনে দাঁড়িয়ে একটা চপ খাওয়ার মধ্যে, ঝালমুড়ি খাওয়ার মধ্যে পেতে পারি। আসল কথা ভালো থাকবো, আসল কথা আমার মনটাকে ভালো রাখবো, এবং আমি যে কোনো বিষয়ই আমার সামনে আসুক সেটাকে আমি মেনে নেব, মানিয়ে নেব, এবং যা আমার আছে তাতেই আমি খুশি থাকি। শ্রীরামকৃষ্ণের বাণী পড়ুন, অ্যারিস্টটলের বাণী পড়ুন, বড় বড় মানুষরা অনেক সুন্দর সুন্দর লেখা দিয়ে গেছেন, সেগুলো একটু পড়ুন। আর দয়া করে সারাদিন খবরের কাগজ আর টিভিতে করোনায় কতজন মারা গেল, ক্রিকেট খেলার স্কোর, বা এই নির্বাচনের রেজাল্ট বেরোনোর মতন সারাদিন এটা মুখস্থ করবেন না। দয়া করে, তাতেই দেখবেন আপনাদের অনেক স্ট্রেস অনেক কমে যাবে, আপনারা অনেক ভালো থাকবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের শুভেচ্ছা জানাই। নমস্কার। শ্রদ্ধেয় স্যারকে প্রণাম, ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। আলোচ্য বিষয়কে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ওনার আলোচনার বিষয়টি পুনরালোচনা করার জ্ঞান ও সাহস আমার নেই। করোনা আবহে চিন্তা বা চাপ, এই থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনার সঙ্গে অন্যান্য বিষয়ের স্ট্রেস নিয়ে আলোচনা করেছেন। ওনার আলোচনার মধ্যে সুন্দরবন বদ্বীপ এলাকার আছড়ে পড়া প্রথমে আমফান বা বুলবুল, সঙ্গে করোনার আবহ, এই সমস্তর সঙ্গে যে চিন্তা এবং এই চাপ, তার মুক্তির উপায় স্যার আমাদেরকে সকলের সুন্দরভাবে বুঝিয়েছেন। স্যারকে সুন্দরবন অনিল কৃষ্ণ মহাবিদ্যালয় বিএড কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।